বিক্রিয়ার বেগ ধ্রুবক কি? প্রথম কথাটা হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক। এটা কি জিনিস? তো বেগ ধ্রুবক আমাদের জানার আগে একটা ছোট্ট বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা আমরা নেই আগে। ধরে নিলাম এই বিক্রিয়াটার এ বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ। এটা হলো বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। তো এই বিক্রিয়াটার যদি আমরা বেগ চিন্তা করি তাহলে বিক্রিয়াটার বেগ, হ্যাঁ, আমরা যদি বিক্রিয়ক ধরি অথবা উৎপাদ ধরি, বিক্রিয়াটার বেগ হবে dx বাই dt অথবা মাইনাস dc বাই dt, তাই না? এটা হলো বিক্রিয়ার বেগ। তো বলা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়া আর হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া, এটাকে বোঝাচ্ছে কিনা? আবার বলি, তাহলে কোন একটা বিক্রিয়ার বেগ আমরা কি বুঝতেছি? বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ভালো করে শোনো, এটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। বিজ্ঞানী গুলবাক নামের একজন বিজ্ঞানী এই সূত্রটা দিয়েছে। তাহলে আবার বলি, কোন একটি বিক্রিয়ার বেগ বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। মানে ওই সময় কোন একটা বিক্রিয়ার বেগ যদি কোন এক সময় চিন্তা করি, তাহলে ওই সময় বিক্রিয়াটাতে যে বিক্রিয়কটা থাকবে তার সক্রিয় ভর। সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ, গ্যাসীয় হলে আংশিক চাপ। তাহলে এই সমানুপাতিকটা হচ্ছে এর সক্রিয় ভর মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, বিক্রিয়কের, কিন্তু উৎপাদের না। বুঝছো? কোন একটা বিক্রিয়ার বেগ ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। দ্রবণ হলে মোলার ঘনমাত্রা, আর যদি গ্যাস হতো বিক্রিয়কটা তাহলে আংশিক চাপটাকে আমরা ধরতাম সক্রিয় ভর, মানে চাপটাকে। তাহলে এইটা আমরা যদি লিখি বা সমান dx বাই dt সমান একটা ধ্রুবক লিখবো কে, কে এ। এই যে কে, এই কে কে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক এই কেটা কি কাজের জন্য আমরা গ্রহণ করেছি বলতো? এটা ওঠানোর জন্য, কিন্তু কাজটা আমার কি? বিক্রিয়ার বেগ নির্ণয়ের জন্য কি না? বিক্রিয়ার বেগের জন্য। এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় বিক্রিয়ার বেগ ধ্রুবক। যেহেতু এটা একটা ধ্রুবক কিন্তু এটা বেগের জন্য, যদি বিক্রিয়ার বেগ ধ্রুবক এটাকে বলা হচ্ছে। বলো। বেগটা তুমি যে কোনোটাই নিতে পারো, মাইনাস ডিটি ডিসি বাই ডিটিও নিতে পারো, ডিএক্স বাই ডিটি, এটা বেগ হলেই হলো। কিন্তু কোন একটা বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, এটা সবসময়, এটা একটা সূত্র, এটা এর পরে আমি বুঝাবো। হ্যাঁ, তাহলে কোন একটা বিক্রিয়ার বেগ সবসময় বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, মানে ওই সময় কতটুকু বিক্রিয়ক আছে ওই ঘনমাত্রার উপরে এটা বেগটা নির্ভর করে। ঘনমাত্রা বেশি থাকলে, বিক্রিয়ক বেশি থাকলে বিক্রিয়ার বেগ বাড়বে, কম থাকলে কমবে। এই জন্য বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার বেগটা বেশি নির্ভরশীল। এই জন্য এটা একটা আলাদা নতুন সূত্র আছে, সেটাকে বলা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। তাহলে এটা আমরা পেলাম, কেটা যেহেতু বিক্রিয়ার বেগের জন্য ধরা হয়েছে ধ্রুবকটা, তাই এটাকে বিক্রিয়ার বেগ ধ্রুবক বলা হয়, অথবা বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়ার বেগ ধ্রুবক বলা হয় থাকে এটাকে। এখন তোমরা এই যে এটা পেলাম বিক্রিয়ার বেগ ধ্রুবক, আমরা কি এটা পেলাম। তো অতএব আমরা যদি এটাকে এইভাবে লিখি, দেখতে না পেলে একটু বলবা। কে সমান আমরা লিখবো, তাহলে কেটা রাখলাম, এটার নিচে আসবে উপরে dx বাই dt আর নিচে আসবে এ। এটা আসবে কিনা? dx বাই dt নিচে আসলো এ। এইবার দেখো, অতএব আমরা কি বলতে পারি? আমি কে সমান লিখতে পারি dx বাই, আবার লিখতেছি নিচে লিখতেছি এটা হচ্ছে মোলার ঘনমাত্রায়। তাহলে উপরের যে অংশটা আছে এটাকে আমরা কি বলবো? বেগ বলবো কিনা? এটা তো বেগ। আচ্ছা, যদি বিক্রিয়কটার ঘনমাত্রা 1 হতো, মানে 1 মোল পার লিটার যদি হতো, যদি কোনো কারণে এই জিনিসটা অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রাটা যদি 1 m হয়, মানে মোল পার লিটার হয়,
তাহলে আমরা কি লিখতে পারি? কে সমান ডিএক্স বাই ডিটি লিখতে পারি কি? হ্যাঁ, এবার দেখো এই জিনিসটা হচ্ছে বিক্রিয়ার বেগ। এবার আমরা সংজ্ঞা আসলাম, মানে এতক্ষণ ধরে কে কি জিনিস এটা আমরা বের করার চেষ্টা করলাম, তো এখন মনে হয় বের হয়ে গেছে। এখন তোমরা বিক্রিয়ার বেগ ধ্রুবক কি এটা বলতে পারবা? বিক্রিয়ার বেগ ধ্রুবক আমরা বলতে পারি যে যদি বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের সক্রিয় ভর 1 মানে মোলার ঘনমাত্রা যদি 1 হয়, তাহলে ওই বিক্রিয়াটার বেগটাকেই বিক্রিয়ার বেগ ধ্রুবক বলা যাবে কিনা? দেখো এটা সমান এটা হলো কিনা, যাবে? হুম, যাবে। তাহলে তোমরা এবার সংজ্ঞা লেখো, পুরোটাই বলতেছি যে একক সক্রিয়তা বিশিষ্ট বা একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক বিশিষ্ট কোন একটি রাসায়নিক বিক্রিয়ার বেগকে ওই বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে। ঠিক আছে? বিক্রিয়ার বেগ ধ্রুবক, বিক্রিয়ার বেগ ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? এই বিক্রিয়ার বেগ ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? তো এটা মিশিয়ে দিচ্ছি আমি, মেশাবো। হুম, এইবার তোমরা একটু লক্ষ্য করো এই জায়গায় যে বিক্রিয়ার, বিক্রিয়ার যে বেগ, এই যে বিক্রিয়ার আমরা যে বেগ পেলাম সেটা কিন্তু কে এর এই সমানুপাতিক কিনা? এই যে এটা, এটা ছিল কিনা? তাহলে এখন আমরা যদি এটা বলি যে বিক্রিয়ার বেগ বাড়লে কে এর মান বাড়ে না কমে? বেগ বাড়লে কে বাড়ে। হ্যাঁ, তাহলে কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে এই কেটা কিন্তু বেগ হিসেবে ধরা হবে, মানে গাণিতিক সমস্যা বা কোনো প্রমাণ করতে গেলে দেখা যাবে যে বিক্রিয়ার বেগ ধ্রুবক মানে ওই কেটাকেই ধরা হয়েছে। তখন তোমাদের চিন্তা করতে হবে, মানে না ওয়ানটা দিয়ে তো এটাকে বের করছি, যে ওয়ানটা মানে সম্পর্কটা বের করছি আমরা ওয়ান ধরে। ঠিক আছে? ওয়ান যে প্রতিবারই হবে এমনটা না, ওই এককের জন্য যেটা সেটাকে আমরা ধরতেছি ওইটা। যদি ওয়ান না হয়, ভালো করে শোনো, কোন একটা বিক্রিয়ার বেগ ধরে নিলাম যে 3 বেগ, এটা হলো কিনা? তো আমরা তো যেটা জানি যে 3 × 1 এটা বেগ বলতে পারি কিনা? এটা একটা ওয়ান তো আছেই সব সময়। তো সমান আমরা থ্রি, থ্রি ইন্টু কে তো বলতে পারি, এইটার জন্য তো কে, তাই না? মানে ওয়ান দিয়ে আসলে হিসাবটা, হিসাবটা বের করা হয় থাকে। তো এখন আমরা চলে আসি তাহলে কোনো একটা বিক্রিয়ার বেগ মানেই হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক একই জিনিস। বেগ বাড়লে বেগ ধ্রুবক বাড়ে, বেগ ধ্রুবক বেশি হলে বেগ বাড়ে। তাহলে যদি বলা হয় নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কে এর মান নির্দিষ্ট হয়, যেহেতু এটা ধ্রুবক। ঠিক আছে? হুম, আলাদা। আবার প্রতিটা বিক্রিয়ার তাপমাত্রা যদি মনে করো 30 ডিগ্রি তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান এত, 31 ডিগ্রিতে এত, 32 ডিগ্রি এত, মানে প্রতিটা তাপমাত্রার জন্য বেগ ধ্রুবকের মান নির্দিষ্ট। আবার প্রতি বিক্রিয়ার জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে বেগ ধ্রুবকের মানের কোনো সীমানা নাই, কিন্তু ধ্রুবক। এ কে- কেউ কেউ বোমা মোবাইলে দিয়ে বিমানে উঠছে নাকি? সাউন্ড হচ্ছে খুব, বিমানের সাউন্ড আসতেছে মাঝে মাঝে। আচ্ছা, তো আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে বেগ ধ্রুবক কি জিনিস এবং বেগ ধ্রুবকের সাথে বেগের যে সম্পর্ক এটা আমরা জানতে পারলাম। ওকে, এবার আমরা ওই যে ওই জায়গায় পড়ছিলাম বিক্রিয়ার বেগ কি কি নিয়ামকের উপর নির্ভর করে, এরকম পড়ছিলাম কি কোন, ও না, ভরক্রিয়া সূত্রটা পড়ে নেই। ভরক্রিয়া সূত্র এটা অন্য জায়গায় আছে, অর্থাৎ সাম্যাবস্থায় পড়বো আমরা। তো যেহেতু এটা আসলো, কথাটা উঠলো, তাই এটা আমি বলতেছি। ভরক্রিয়া সূত্র কি? ভরক্রিয়া সূত্রটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটি বিক্রিয়ার বেগ লিখবা। হ্যাঁ লেখো, হ্যাঁ লেখো। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটি বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটি বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত সক্রিয় বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। লেখা শেষ। আমি আর একবার ফাইনালি বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ওকে, সক্রিয় ভরের সমানুপাতিক যেটা আগেই দিয়েছি, এই যে এরকম বললাম যে মনে করো এ আর হচ্ছে বি, এই বিক্রিয়াটার যদি বেগ ডিএক্স বাই ডিটি সমানুপাতিক, আমরা কার সক্রিয় ভরের সমানুপাতিক ধরবো বলতো? এই উৎপাদ ধরবো না, এই সূত্র বলছে বিক্রিয়কেরটা। সক্রিয় ভর মানে হচ্ছে এই যে মোলার ঘনমাত্রা, এটাই সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভর বলতে কি বোঝায়? সক্রিয় ভর হলো এইটা। যদি কোনো দ্রবণ হয়, হ্যাঁ, দ্রবণ হলে মোলার ঘনমাত্রা, দ্রবণ হলে আমরা মোলার ঘনমাত্রাটাকে ধরবো, ঘনমাত্রা। আর গ্যাসীয় হলে, বিক্রিয়কটা যদি গ্যাসীয় হয়, বিক্রিয়ক গ্যাসীয় হলে আংশিক চাপকে ধরা হয়, আংশিক চাপকে। এই সক্রিয় ভর কি জিনিস এটা আমাদের জানা হলো। তাহলে এইখানে যেটা ধরছি, এই যে কোন একটি বিক্রিয়ার বেগ বিক্রিয়কের সক্রিয় ভর, মানে এটা মোলার ঘনমাত্রাকে ধরছে কিনা, থার্ড ব্র্যাকেট মানে মোলার ঘনমাত্রা। কিন্তু যদি এটা গ্যাসীয় হতো, ধরে নিলাম যে এটা গ্যাস, এটা তোলা হয়েছে তো, হ্যাঁ তুলে নাও। লেখা শেষ। এখন এটা কঠিন কঠিন মানে এটা দ্রবণ অবস্থায় ছিল এরকম মনে করলাম আমরা। যদি এটা গ্যাসীয় অবস্থায় থাকতো বিক্রিয়কটা, ধরো এটাও গ্যাস হতো বা অন্য কিছু হতে পারে, বিক্রিয়কটা যদি গ্যাসীয় হয় সেই ক্ষেত্রে তো তার দ্রবণ থাকবে না, তাহলে মোলার ঘনমাত্রা থাকবে না। তখন এটাকে আংশিক চাপ ধরা হয়, এই যে আংশিক চাপ পি এ, মানে এ এর আংশিক চাপ, এটা হলো এ এর আংশিক চাপ। তখন এইটাকেও আমরা বলতে পারি সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভর আমরা এই যে মোলার ঘনমাত্রা যেটা দেখলাম সেটা এই যে এ দিয়ে প্রকাশ করছি, আর আংশিক চাপ যেটা দেখলাম আমরা সেটাকে ছোট হাতের পি আর নিচে একটা সাফিক্স হিসেবে এ ব্যবহার করতে হয়, এটাই আংশিক চাপ। তাহলে তোমাদের ভরক্রিয়া সূত্রের যে প্রয়োগটা, সেই ক্ষেত্রে সক্রিয় ভর কি সেটা জানতে পারলা, আর ভরক্রিয়া সূত্র কি সেটাও জানতে পারলাম। হ্যাঁ বলো। আচ্ছা, তো এটা আরেকবার বলতে হবে। আবার বলি আমি, ভরক্রিয়া সূত্রটা কি জিনিস? ভরক্রিয়া সূত্র বলতে বোঝাচ্ছে কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো একটা সময়ে, যে কোনো সময় হতে পারে, নির্দিষ্ট তাপমাত্রায় বা নির্দিষ্ট সময় বা যে কোনো সময়, একটা সময় তো থাকবে, কোন একটা বিক্রিয়ার বেগ ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এই হচ্ছে বিক্রিয়ক এ, তাহলে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে সক্রিয় ভরটা হলো, দ্রবণ যদি হয়, এই জিনিসটা যদি দ্রবণ হয় তাহলে আমরা মোলার ঘনমাত্রা, দ্রবণ হলে তো ঘনমাত্রা থাকবে, মোলারিটি নরমালিটি এরকম থাকে না, তাহলে তার মোলার ঘনমাত্রা, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এর
এইটার সমানুপাতিক ধরবো। আর যদি এই জিনিসটা গ্যাস হয় বিক্রিয়কটা, তাহলে বিক্রিয়ক গ্যাসীয় হলে তার তো মোলার ঘনমাত্রা থাকবে না, দ্রবণ থাকবে না, তখন আংশিক চাপ মানে চাপটাকে ধরা হয়ে থাকে। তাহলে এইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এই যে এটা, তাহলে এটা হচ্ছে মানে মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে আংশিক চাপ, এই দুইটাকেই সক্রিয় ভর ধরা হয়। এখন বিক্রিয়কটা কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করেই কিন্তু সক্রিয় ভরটা কি আমরা বসাবো বা কোনটা ধরবো সেটা নির্ভর করতেছে। গ্যাসীয় হলে কি ধরবো বলো দেখি? আংশিক চাপ। সক্রিয় ভর ওইটাই। আর যদি দ্রবণ হয় তাহলে কোনটাকে ধরবো? মোলার ঘনমাত্রা। ওকে, এরপর আমরা চলে আসি। হ্যাঁ বলো। আংশিক চাপ হচ্ছে, এবার প্রশ্নটা হলো আংশিক চাপ কি, তাই না? আংশিক চাপটা হচ্ছে, যেমন ধরে নাও যে এইখানে এক বাপের যদি এক বেটা হয়, তাহলে জমির ভাগ কয়জন পাবে বলো তো? একজন। যদি এক বাপের দুই বেটা হয়, জমির ভাগ কয় ভাগ হবে? দুই ভাগ। তাহলে যখন একাধিক উপাদান থাকবে, ভালো করে শোনো, যখন একাধিক উপাদান থাকবে মানে দুই ছেলে, তিন ছেলে, চার ছেলে, পাঁচ মেয়ে এরকম যদি থাকে, তাহলে তার জমিগুলো অংশ হয়ে যায়, অংশ হয় কি না? তার জমিগুলো অংশ হয়। তখন যখন কোনো গ্যাসের মিশ্রণে একাধিক গ্যাস থাকবে, তাহলে ওইখানে যে চাপটা পাওয়া যাবে, সবাই একটু একটু করে চাপ দেবে কিনা? ওই মোট চাপটার মধ্যে সবাইয়ের চাপ আছে, তো এক একজনের যে চাপ সেইটাই অংশ চাপ মানে তার আংশিক চাপ। যেমন ধরি আমরা এইটাতে শুধু একটা গ্যাস আছে, এ গ্যাস, তাহলে এর যে চাপ ওইটাই মূল চাপ, ওইটাই আংশিক চাপ। এর যে চাপটা আমরা পাবো সেটাকে কি বলবো আমরা? এইটাই চাপ, এটাই আংশিক চাপ, আংশিক চাপ। তো এইটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আংশিক চাপ নিয়ে। এইবার তার পাঁচ বেটা বা তিন বেটা যদি হয়, এ আর বি গ্যাস আছে, এইখানে যে চাপটা পাবো, হ্যাঁ, এর যে চাপটা পাবো পি, এখানে কার চাপ আছে? এ, এর চাপ আছে, আর কার আছে? বি এর চাপ। দুইটা চাপ আছে। এর যে চাপটা আছে সেটাকে ধরবো পি এ, আর বি এর যে চাপটা আছে সেটাকে কি ধরবো? পিবি। এই দুইজনের চাপটা এখানে রয়েছে, তাহলে এই এক একজনের চাপটা হচ্ছে তার আংশিক চাপ। কি বুঝছো? হুম। তো আংশিক চাপের কিন্তু সংজ্ঞাও আছে। আংশিক চাপ হচ্ছে একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক চাপ হলো, একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক চাপ হলো, লিখবা? লিখতে থাকো। একাধিক গ্যাস মিশ্রণে কোনো একটি উপাদানের আংশিক চাপ হলো ওই উপাদানটির, ওই উপাদানটি একাধিক গ্যাস মিশ্রণে, একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক চাপ হলো ওই উপাদানটি একাকী, একাকী মিশ্রণের, হ্যাঁ একাকী মিশ্রণের ওই আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে। আবার বলি, কোন গ্যাস মিশ্রণে, একাধিক গ্যাস মিশ্রণের কোন একটি উপাদানের আংশিক চাপ হলো, এই পর্যন্ত তো লেখছো না? হলো, হলো ওই উপাদানটি একাকী মিশ্রণের আয়তন দখল করে, মিশ্রণের আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে। মিশ্রণের আয়তন একাকী দখল করে যে চাপ প্রয়োগ করে, শেষ এটাই। তার মানে এটা বুঝছো কিছু? এই যে দুইটা গ্যাস আছে তার মধ্যে
যদি এ একাই এই জায়গায় থাকে তাহলে এখানে যে ধাক্কাধাক্কি করবে, চাপ দেবে, সেটা ওর আংশিক চাপ। বি যদি একাই থাকে তাহলে যে চাপ প্রয়োগ করবে তাহলে সেটা হবে তার আংশিক চাপ। কি বোঝা গেছে এবার? আংশিক চাপের সংজ্ঞাটা এইভাবে দেয়া হয়। আর এই যে থিমটা তো বললাম তোমাদের, আংশিক চাপ কাকে বলে এটা ক্লিয়ার। বিক্রিয়ার বেগের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত যে ধারণাটা সেটা দিয়েছে 1886 সালে বিজ্ঞানী আর্হেনিয়াস, এবং সে বলেছে যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে। আর 10 ডিগ্রি তাপমাত্রা কোনো একটা বিক্রিয়ার জন্য বৃদ্ধি যদি করি তাহলে আগে যে বেগ ছিল 10 ডিগ্রি বাড়ালে দ্বিগুণ, কমপক্ষে দ্বিগুণ বাড়বে বা 3 গুণও বাড়তে পারে বা তারও বেশি বাড়তে পারে, কিন্তু দ্বিগুণের কম সাধারণত বাড়ে না। এই জিনিসটা প্রমাণ করার জন্য বিজ্ঞানী আর্হেনিয়াস একটা সমীকরণ দিয়েছে। তাহলে তার সমীকরণটা কি হচ্ছে? বিক্রিয়ার বেগের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত। এবার লেখা শুরু করো। বিক্রিয়ার বেগের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আর্হেনিয়াস সমীকরণ। এটা একটা বিখ্যাত সমীকরণ। এই সমীকরণটি আর্হেনিয়াস দিয়েছে। আমরা এই সমীকরণ উপপাদন এবং এখান থেকে প্রমাণ করার চেষ্টা করব যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে না কমে। এটা আমরা প্রমাণ করব এখান থেকে। ঠিক আছে? তো আর্হেনিয়াস এই সমীকরণটি উপপাদন করার সময় কার সাহায্য নিয়েছিল? ভ্যান হফের সমীকরণের সাহায্য নিয়ে। কার সমীকরণ? ভ্যান হফ। ভ্যান হফের সমীকরণের সাহায্য নিয়ে। এই কাজটা করেছে বিজ্ঞানী আর্হেনিয়াস। তাহলে আর্হেনিয়াস যে কাজটি করেছে, এই সমীকরণটি উপপাদন করার সময় ভ্যান হফের একটা সমীকরণ আছে, এটা পড়ানো হবে লাস্টের নীতি যখন পড়াবো তখন ভ্যান হফের সমীকরণ বলবো। তাহলে ভ্যান হফের সমীকরণের সাহায্য নিয়ে সে একটা সমীকরণ তৈরি করেছে। এই সমীকরণটা হচ্ছে এই ধরনের, হ্যাঁ, কে সমান পি ছোট হাতের পি জেড ই মাইনাস ই এ আর আর টি। একটু দেখো সমীকরণটা। এই যে এখানে ই এর মাথায় যে আছে এটাকে বলা হচ্ছে কি বলতো? ই কে কি বলা হয়? এক্সপোনেনশিয়াল বলি আমরা, তাই না? আসলে এই ই এর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে এইটা আসলে বোঝায় লন, এই লন এল এন, হ্যাঁ, এই লন লক কিন্তু না, লন ধরিলাম এক্স, এইটাকে আমরা লিখতে পারি ই এক্স। এই দেখো, ও সরি, লন ইনভার্স এক্স। লন ইনভার্স এক্স হলে সেটা ই এক্স বলে, এটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর যদি মাইনাস এক্স হতো তাহলে এখানে মাইনাস দিতাম। আবার দেখো লগ ইনভার্স যদি এক্স হয় তাহলে 10 টু দি পাওয়ার এক্স। আমরা দেখি ক্যালকুলেটরে দেখবা এই জিনিসগুলো আছে। লন ইনভার্স এক্সটাকে এক্স বলে আর লগ ইনভার্স এক্সটাকে 10 টু দি পাওয়ার এক্স হিসেবে আমরা ধরি। তো যাই হোক, এই ইটা হচ্ছে এই জিনিস আর কি। আমরা ই না দিয়ে আমরা লন ইনভার্স দিয়ে ব্র্যাকেটে মাইনাস ইএ বাই আর টি এটাও বসাতে পারতাম। এই সমীকরণটার কোনটার নাম? হ্যাঁ, কি হিসাবে? গুণ, গুণ, হ্যাঁ, 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 গুণ আকারে আছে। এখন দেখো এই কে টা আমরা কি বলবো? কে সম্পর্কে কিন্তু কিছুক্ষণ আগেই ধারণা দিলাম, বলো তো কি? হ্যাঁ, এটা হচ্ছে বেগ ধ্রুবক। এটা হচ্ছে বেগ ধ্রুবক। ঠিক আছে? কেটা হচ্ছে বেগ ধ্রুবক। অর্থাৎ বিক্রিয়ার বেগ যদি বাড়ে কেও বাড়ে, তাহলে এইটাই বেগ মনে করতে হবে এই সমীকরণে। এই যে বিক্রিয়ার বেগের উপর যে তাপমাত্রার প্রভাব, এই টি আছে এখানে আর এখানে আছে কে, মানে এইটা বাড়লে ধরে নিতে হবে বেগ বাড়ছে, অর্থাৎ এইটাই বেগ হিসেবে আমরা এখন কাউন্ট করব। এই যে পি একটা দেয়া আছে, পিটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা। স্টেরিক বাধা। তাহলে পিটা হলো স্টেরিক বাধা। আর এখানে একটা জেড দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এই যে আচ্ছা, স্টেরিক বাধা মানে হচ্ছে যে অণুগুলো আছে সেগুলো অণুগুলোর আকার বড় বড় হলে ধাক্কাধাক্কি বেশি হয়, ছোট হলে ধাক্কাধাক্কি কম হয়। এই যে জায়গার জন্য ওদের মারামারি ঝগড়াঝাটি, স্থান বাধা মানে অণুগুলোর স্থান বাধা। স্টেরিক শব্দের অর্থ হচ্ছে স্থান বা জায়গা। তাহলে এক এক ধরনের বিক্রিয়কের
নিজেদের মধ্যে জায়গার বাধা এক এক ধরনের রয়েছে। জেডটাকে বলা হচ্ছে সংঘর্ষের হার। সংঘর্ষ হার অর্থাৎ প্রতি সেকেন্ডে কতবার ওরা ধাক্কাধাক্কি করে এই জিনিসটাকে বোঝায় সংঘর্ষের হার। ইএ, ইএটা কিন্তু বলছিলাম, এটা কি জিনিস বলতো? অ্যাক্টিভেশন এনার্জি, মানে সক্রিয়ণ শক্তি। এটা কাকে বলে এটাও বলছিলাম, সক্রিয়ণ শক্তি। তারপরে দেখো আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তাই না? মোলার গ্যাস ধ্রুবক, এটার মান কিন্তু মুখস্থ 8.314। হ্যাঁ, এটা হচ্ছে জুল, 8 জুল পার কেলভিন পার মোল। হুম, এটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল। এবার আসো তোমরা আর এর মান পেলা, এবার হচ্ছে টি, টি এর মান হচ্ছে তাপমাত্রা। এটা তো আমরা জানি না কত তাপমাত্রায় কাজটা হবে, এটা আমরা জানি না। টি হলো তাপমাত্রা। এইটুকু ক্লিয়ার তো, তাই না? তাপমাত্রা তো এখন আমরা জানি না হিসাবে, যেটা যদি 30 ডিগ্রি দেয়া থাকে তাহলে 30, 50 থাকলে 50। তার মানে টি দিয়ে তাপমাত্রাকে বোঝাচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে এটা তোমরা পরে বুঝবা। এখন যদি বলি যে কোন একটা বিক্রিয়া 30 ডিগ্রি তাপমাত্রায় ঘটানো হচ্ছে, তাহলে এটা 30 লিখবো। না, এটা সেন্টিগ্রেড কখনোই তাপমাত্রা হয় না। তাপমাত্রা সবসময় কেলভিনে বসাতে হবে, ঠিক আছে? এটা লিখতে হবে স্টেরিক বাধা মানে, স্টেরিক বাধা মানে হচ্ছে স্থান বাধা। স্থান মানে হচ্ছে অণুগুলো, বিভিন্ন ধরনের অণু থাকে, কোন কোন অণুর সাইজ বড়, কোন কোন অণুর সাইজ ছোট। এই অণুগুলো নিজেদের যে জায়গা দখল করে, জায়গা দখল নিয়ে ওদের মধ্যে জায়গা, কেউ কম জায়গা দখল করে, কেউ বেশি জায়গা দখল করে, এদের মধ্যে একটা মানে বাধার সৃষ্টি হয়। তাহলে জায়গা নিয়ে যে বাধার সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা। বড় বড় অণু বেশি জায়গা দখল করে, ওর জায়গার বাধা বেশি, জায়গা হচ্ছে না। ছোট গলি দিয়ে মোটা লোক যেতে পারে না, তার হচ্ছে ধাক্কা লাগে, এই পাশে লাগে, ও পাশে লাগে। এগুলো হচ্ছে স্টেরিক বাধা। অণুগুলোর ক্ষেত্রে এই ধরনের বাধাটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা। তো এই অংশটা আমি এখন একটু মিশিয়ে দেই, নিচের অংশটা। আর তোমরা কি লিখবা নিচে লেখো, অথবা দিয়ে আর কি, বা দিয়ে। তাহলে দেখো, পি আর জেড এর মান নির্দিষ্ট বিক্রিয়ক যদি হয়, একটা যদি নির্দিষ্ট বিক্রিয়ক হয় আর নির্দিষ্ট তাপমাত্রা হয়, তাহলে পি আর জেড এর মানটা স্থির থাকে। একই ধরনের বিক্রিয়কের স্টেরিক বাধার মানও একই, আর স্টেরিক বাধার মান যদি নির্দিষ্ট হয় তাহলে সংঘর্ষের মানও নির্দিষ্ট তাপমাত্রায় একই হয়। তাহলে এইখানে আমরা লিখবো নির্দিষ্ট তাপমাত্রায়, মানে একটা যদি নির্দিষ্ট তাপমাত্রা আমরা জানি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পি ও জেড এর মান স্থির থাকে। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট যদি কোনো একটা বিক্রিয়ক হয়, নির্দিষ্ট কোনো একটা যদি বিক্রিয়ক হয়, তাহলে ওই বিক্রিয়কটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকলে তার স্টেরিক বাধার মান আর সংঘর্ষের হার, এই মানটা নির্দিষ্ট থাকে। সংঘর্ষের হারটা বা সংঘর্ষের মানটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়ালে সংঘর্ষ বাড়ে, তাপমাত্রা কমালে সংঘর্ষ কমে। নির্দিষ্ট তাপমাত্রায় সংঘর্ষের মান নির্দিষ্ট থাকে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বিক্রিয়ক যদি হয়, তাহলে পি আর জেড এর মান স্থির হলো। তখন আমরা কি লিখতে পারি, কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে পি আর জেড এই দুইটা কি ধ্রুবক হলো কিনা? দুইটা ধ্রুবকের জায়গায় আমরা একটা ধ্রুবক লিখবো, এ। তারপরে লিখবো ইএ মাইনাস ইএ ভাগ আর টি। এটা এইখানে এ হলো পি ইন্টু জেড, এই দুইটার গুণফল। আর এ কে কি বলা হয়? এ কে বলা হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক। তাহলে দেখো, আমি সর্বশেষ যেটা বলছিলাম যে আরহেনিয়াস ধ্রুবক বলে, অর্থাৎ যেহেতু পি আর জেড এর মান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বিক্রিয়কের জন্য স্থির থাকে, তাই এই দুইটাকে আবার একটা ধ্রুবক এ দিয়ে প্রকাশ করা হয়েছে, যেটা আরহেনিয়াস ধ্রুবক নামে পরিচিত। তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইটা ছিল 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা ফাইনালি এই একটা সমীকরণ পেলাম, এটা কিন্তু আরহেনিয়াস সমীকরণ। কোন কোন বইয়ে ডাইরেক্ট এই সমীকরণটা দেয়া আছে, ওই যে উপরের উৎস ঝামেলাগুলোর কথা বলেনি। যাই হোক, তাহলে আমাদের এইটাই হচ্ছে আসলে আরহেনিয়াস সমীকরণ। তো এই সমীকরণটাকে এখন আমরা অন্য একটু
চেঞ্জ করার চেষ্টা করি সমীকরণটাকে। তাহলে ফাইনালি আমরা আরহেনিয়াস সমীকরণ সম্পর্কে আসলাম, সেটা হচ্ছে কে। কে মানে কি বলতো? এইটা হলো আরহেনিয়াস সমীকরণ। মানে মনে করো তোমাদের যদি আগের গুলো ভুলে যাও, ভুলে যেতে পারো, সমস্যা নাই, কিন্তু এইটা ভুললে হবে না, এটা মাথায় রাখতে হবে। এই সমীকরণটাকেই আমরা ধরে নিচ্ছি একেই আরহেনিয়াস সমীকরণ। এটাই হচ্ছে আরহেনিয়াস সমীকরণ, মূল আর কি ধরা হয় কোনো কোনো বইয়ে সমীকরণ। তো এই আরহেনিয়াস সমীকরণটাকে আমরা একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে এখানে লন আছে না লগ আছে বলো তো দেখি? লন, লগ না লন, এলএন, এলএন। তাহলে এলএন আছে। তাহলে এইটাকে যদি আমরা উভয় পাশে একটু চিন্তা করে দেখো, উভয় পাশে যদি লন দিয়ে গুণ করে নেই, লন কে এইখানে হবে লন এ, এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে কি হয়? যোগ হয় না? লন ই মাইনাস ই এ ভাগ আর টি, এরকম হয়। তাহলে উভয় পাশে আমরা লন দিয়ে গুণ করে, উভয় পাশে লন দ্বারা কি করলাম বুঝতে পারছেন? উভয় পাশে লন দ্বারা গুণ করে। এখন আমরা এটাকে লিখতে পারি, এটা লিখলাম লন কে, এইখানে আমরা এটা লিখতে পারি লন এ। এই যে এর মাথায় যেটা আছে সেটা সামনে আসে কিনা? হ্যাঁ, তাহলে এটা যদি সামনে আসে, এইটা পুরোটাই সামনে আসলে হবে ই এ ভাগ আর টি, আর লন ই থাকবে। দেখো লন ই, এই দুইটা যদি আমরা লিখি, এই লন মানে তো এটা, আর ই মানে হচ্ছে লন ইনভার্স কিনা? তাহলে ওই যে উপরে নিচে এটা কাটা যাবে না থাকবে টিকে? কাটা যাবে। তার মানে এর অর্থ হচ্ছে উপরে লন, নিচে এটা আসলে লন। এটার মানে হচ্ছে এই যে লন ইনভার্স মানে হচ্ছে 1/লন, এটা তো নাকি? তার মানে ওটা কাটাকাটি গেলে, কাটাকাটি গেলে শূন্য থাকে না ওয়ান থাকে? ওয়ান। তাহলে ওইটাকে আমি বাতিল করে দিয়েছি। হ্যাঁ, এইখানে একটা ওয়ান আছে, এটা নাই, লিখিনি। এইবার আমরা উভয় পাশে এটাকে একটু আমরা সাইজ করে নেই, মাইনাস পি এ ভাগ আর টি প্লাস লন এ। তো উভয় পাশে এই লনটাকে আমরা যদি লগ করতে যাই, তাহলে লন কিন্তু বড় ভাই, হ্যাঁ, আর লগ হচ্ছে ছোট ভাই। তাহলে 2.303 লগ। একটু মাথায় রাখবা যে লন লগের চেয়ে কিন্তু বড়, অর্থাৎ 2.303 লগের এত গুণের সমান হচ্ছে লন। তাহলে আমরা লনের জায়গায় লগ করে নেই। তাহলে 2.303 লগ কে সমান মাইনাস ই এ ভাগ আর টি প্লাস এখানে 2.303 লগ এ, এটা লিখে নিই। বা উভয় পাশে যদি 2.303 দিয়ে আমরা ভাগ করি, দুই পাশেই যদি আমরা ভাগ করি, তাহলে এখানে উঠে যাবে, গেলে হবে লগ কে সমান এই যে এই জায়গাটাতে আমরা লিখতে পারি ই এ, নিচে কিন্তু থাকতেছে 2.303 আর টি, এইখানে থাকবে প্লাস লগ এ। এই একটা আমরা সমীকরণ পেলাম কিনা? এইটাকে আমরা 2 না 3 কত নাম্বার আসে সেই নাম্বারিং করতে পারি, এটাও একটা সমীকরণ, আরএনএস সমীকরণের এটাও একটা রূপ। এইবার আমরা যদি আরেকটু চিন্তা করি যে এটা তো লিখলাম, এটাকে আমরা আরেকটু ঘষা মাজা করে ডিজাইনটা চেঞ্জ করি। উপরের দিকে আমি মেশাচ্ছি, হ্যাঁ, তুলছো তো সবাই? হ্যাঁ। তো এবার তোমরা একটু লক্ষ্য করো যে এটাকে আমি কিভাবে চেঞ্জ করতেছি। তাহলে এইটাকে আমরা এবার উপরে নিয়ে গেলাম, এইখানে আমরা লগ কে লিখলাম মাইনাস ই এ 2.303 আর ইন্টু 1/t লিখলাম, যোগ লিখলাম লগ এ। এইবার একটু লক্ষ্য করো যে আমাদের সম্পর্কটা বের করতেছি কার সাথে, কার সম্পর্ক বের করতেছি আমরা? বিক্রিয়ার বেগের সাথে। এই বেগ মানে বেগ ধ্রুবকটাকেই আমরা ধরেছি, বিক্রিয়ার বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক আমরা বের করতেছি। এবার এইখানে একটু লক্ষ্য করো, এইটাকে যদি আমরা পুরোটাকে এক্স ধরি, এইটাকে যদি আমরা, না এটা ওয়াই ধরবো, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি এক্স ধরি, তাহলে এই মাঝখানে যে জঙ্গলটা আছে, হ্যাঁ, এই জঙ্গলটা কিন্তু ধ্রুবক, এইটাকে আমরা ধরতে পারি এম, আর এই পাশে যেটা আছে সেটা ধরলাম সি।
তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? y সমান mx প্লাস c। এটা সরলরেখার সমীকরণ কিনা? সরলরেখার সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা একটা, অর্থাৎ 3 নম্বর সমীকরণটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ, এই সমীকরণটা যদি আমরা হেল্প নেই, কিভাবে হেল্প নেব? যে কোনো একটা বিক্রিয়ার যদি আমরা তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে যদি তার বেগের মান বের করতে পারি, বেগ মানে বেগ ধ্রুবকের মান যদি বের করতে পারি, তাহলে ওইটাকে আমরা একটা সরলরেখায় যদি প্লট করি, তাহলে কিন্তু আমরা এই অংশটার মান বের করতে পারবো। দেখো, তো লেখ চিত্রের সাহায্য, হ্যাঁ, লেখ চিত্রের সাহায্য যদি আমরা নেই, সাহায্য নিলাম। লেখ চিত্রটাতে আমরা কোনটাকে এক্স অক্ষে আর কোনটাকে ওয়াই অক্ষে লিখবো? এটা তো ওয়াই অক্ষে, এটা হবে এক্স অক্ষ, এখানে 0। এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে ওয়াই অক্ষের মান আমরা লিখবো লগ কে লিখবো, এটা ওয়াই অক্ষ, এটাই কিন্তু বেগ আমাদের। এই পাশে লিখবো 1/t, বা আমরা এটা টি ইনভার্স লিখতে পারি এই অক্ষে। আচ্ছা, এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে এইখানে, এই জায়গায় আর এই জায়গার মধ্যে কোন জায়গায় তাপমাত্রা বেশি? এই জায়গায় বেশি না এই জায়গায় তাপমাত্রা বেশি? এই জায়গায় তাপমাত্রা কম না বেশি? এইটা বেশি। আচ্ছা আচ্ছা, এটা দেখো 1/t যদি 1 ডিগ্রি হয়, হ্যাঁ 1 ডিগ্রি যদি হয় তাহলে এটা 1/t এর জায়গায় যদি 10 ডিগ্রি হয় তাহলে কি হবে? 0.1। ঠিক আছে, তাপমাত্রা যেখানে বেশি এটা হচ্ছে বেশি, আর এটা কি কম। তাহলে বেশি তাপমাত্রাটা এই পাশে, কম তাপমাত্রাটা এই পাশে, ঠিক আছে। তাহলে ধরে নিলাম তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার বেগ বেশি হয় না কম হয় বলো তো? বেশি হয়। তাহলে কোন একটা কোন একটা বিক্রিয়ার বেগ, তাপমাত্রা এইখানে, তাহলে বেগটা মনে করো এই জায়গায় হবে কিনা? এই দেখো অনেক উপরে, এইটা তো বেগ বোঝাচ্ছে। এই পাশে গেলে তাপমাত্রা কমে না বাড়ে? কমে, কমে, আরো কমে, আরো কমে, তাহলে তাপমাত্রা কমলে বিক্রিয়ার বেগ কমবে কিনা? এরকম হবে। তাহলে আমাদের সমীকরণটা এই যে এরকম আসতেছে, এই যে এরকম। একটা আইডিয়া করে দিচ্ছি তোমাদের, এই তাহলে সরলরেখার সমীকরণটা হচ্ছে এই ধরনের, এই তো। তাহলে সরলরেখার সমীকরণটা পাচ্ছি এই। তো সমীকরণের গ্রাফের দাগে দাগে মিলে গেছে এরকম দুইটা বিন্দু বের করলাম। ধরে নিলাম এটা এ, এটা ধরলাম সি, বা বি ধরা যায়, এটা বি ধরি, সি যেহেতু নাই, এ বি। তো এই দুইটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি, দেখো এরকম তোমাদের বোধহয় কোনো জায়গায় হিসাব হিসাব করছো, তাই না? এরকম, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি বলবো? ঢাল বলবো কিনা? এই এই ঢাল। তাহলে ঢাল সমান কি হবে বলো তো? হুম, না ঢাল হবে এই বিক্রিয়াটার ঢাল। এই শোনো, ঢাল বের করার সময় তোমাদের তো মনে আছে যে ঢাল বের করার সময় আছে ভুজ দ্বয়ের অন্তর না কোটি দ্বয়ের অন্তর বলো তো? এই দ্বয়ের অন্তর। তাহলে আমাদের এই যে এই জায়গায় দেখো, এখান থেকে আমরা এইটার বিয়োগ, আগে আগে ভুজ না কোটি? আগে কোটি, হ্যাঁ। তাহলে এইখানে আছে কোটি দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। এখন কোটি দ্বয়ের অন্তর যদি আমরা বের করতে চাই তাহলে এই যে এই জায়গা, এইটা আর এইটা, তাই না? তাহলে এইটা আর এইটার পার্থক্য কত বলো তো? এইটা হচ্ছে বি আর এটা কি এ, তাই না? হুম। তাহলে এইটা মনে করো এ মাইনাস বি, এরকম বোঝাচ্ছে আর কি, এ মাইনাস বি। আর নিচে কি হবে? এটা যদি সি হয় তাহলে দেখো, এটা সি, এটা বি না? এটা বি আর এটা সি, মিলবে না আর কি। এই 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 জায়গাগুলো আমরা টাচ করতে, হ্যাঁ কি বলতো, কি দেবো? এসি বাই বিসি মিলে কি, হ্যাঁ, হ্যাঁ এসি বাই বিসি। তাহলে এইটা হচ্ছে ঢাল। আর এই ঢালটার মানটা আমরা কোথায় পাচ্ছি দেখো তো? এইটা ঢাল কিনা? মাইনাস ইয়ে ভাগ 2.303 আর এইটাই তো ঢাল।
তাই না? তো অতএব আমরা এখানে কি বলতে পারি যে যে আমরা এই যে গ্রাফটা করব, করে যে ঢালের মানটা বের করব, গ্রাফে যে ঢালের মানটা বের হবে এই গ্রাফের মধ্যে, সেই ঢালের মানটা সমান আমরা এইটা লিখবো। লিখলে আমরা এখানে আর এর মান তো মুখস্থ বিদ্যা, তাই না? তাহলে আমরা কি এখান থেকে ই এর মানটা বের করতে পারবো কি? হ্যাঁ, তাহলে আমরা ই এর মানটা এইভাবে বের করতে হবে। এই এই হিসাব থেকে ই এর মান বের করা যাবে। হ্যাঁ, ই এর সমান হোয়াট এটা আমরা নির্ণয় করতে পারবো, নির্ণয় করা যাবে। এই হলো তোমাদের আরহেনিয়াস সমীকরণের সাহায্যে কোনো একটা বিক্রিয়ার আমরা সক্রিয়ণ শক্তির মান অনায়াসে এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। তাহলে এই সমীকরণটা কি কাজে লাগলো? আমাদের সক্রিয়ণ শক্তি নির্ণয়ের কাজে লাগলো। এক। 2 নম্বর আমরা এবার কাজে যাব। এগুলো তাহলে মেশাচ্ছি, তোমরা তুলে নিছো কি? তাহলে তুলে নিয়ে নিছো। এবার গ্রাফ দেয়া না থাকলে এর মান বের করবো। ওই যে এইটাই তো হচ্ছে তোমাদের ইয়ে, ইয়ে সমান ঢাল। ঢাল যদি দেয়া থাকে, কোন একটা বিক্রিয়ার মনে করো ঢাল দেয়া আছে, যে কোনো একটা বিক্রিয়ার ঢাল দেয়া আছে -300 জুল বা কিলো জুল, যাই হোক এত দেয়া আছে ঢাল, এটা থাকতে পারে ঢাল। তাহলে ইয়ে সমান কত বের করতে পারবো? আর বলা আছে 30 ডিগ্রি তাপমাত্রায় কোন একটি বিক্রিয়ার ক্ষেত্রে প্লট করলে যে ঢাল পাওয়া যায়, ঢালের মানটি হচ্ছে এত, অতএব এর মান কত। তাহলে যে এইটা সমান এইটা লিখবো, এইটা সমান এটা লিখবো, হয়ে গেল এর মান। হবে কি? খুব সহজ না? সহজ না কঠিন বলো? এটা হলে অতএব আমরা লিখবো মাইনাস ইয়ে, প্রতিপাদন আসে না, বুঝছো? হম, ইয়ে সমান হোয়াট, এটা বের করলে হয়ে গেল ঢাল। তাহলে প্রশ্ন এরকম থাকলে এইভাবে উত্তর। নৈর্ব্যক্তিক যদি থাকে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট এবং নৈর্ব্যক্তিকে থাকে এরকম যে একটা বিক্রিয়ার অমুক ঢাল হচ্ছে এত, তাহলে সক্রিয়ণ শক্তির মান কত, খুব ইজি বের করা যায়। যারা এটা বুঝতে পারে তাদের কাছে এটা কোনো ব্যাপার না, আর যারা বুঝতে পারে না তাদের কাছে একটু ব্যাপার স্যাপার আছে। ইয়ে মানে কি? শক্তি না? শক্তির একক, শক্তির একক জুল। হুম, জুল আর্ক এগুলো হবে একক। এবার ওই যে আমাদের আর্ক, আর এর এককটা জুল পার কেলভিন পার মোলে লিখবা। হ্যাঁ, যদি আর এর একক জুলে লেখো তাহলে জুল বের হবে। ঢালের মানটা যদি আর্গে দেয়া থাকে তাহলে আর এর একক কিন্তু আর্গে আরো আছে, আর এর একক 4টে আছে। তাহলে তোমাদের নর্মালি জুলে থাকে, এটাই তোমাদের করতে হবে। আচ্ছা, এবার আসো ওই যে আর্হেনিয়াস সমীকরণটা কয় নাম্বার সমীকরণ ছিল? 3। এইবার লেখো 3। 3 হতে, হ্যাঁ এই যে দেখো 3 হতে পাই আমরা, এটা পাই কিনা? 3 নং হতে আমরা পাই, অর্থাৎ আর্হেনিয়াস সমীকরণটা আবার নিয়ে আসলাম। তো এই আর্হেনিয়াস সমীকরণটা এখন অন্য রকমের আমরা হিসাব করব। আমরা কিন্তু এখনো জানি না কোন একটা বিক্রিয়ার বেগ দ্বিগুণ না তিনগুণ হয়, এটা বের করা শিখিনি এখনো কিন্তু। আচ্ছা, তো এই সমীকরণটার সাহায্য নিয়ে আমরা যদি, এখন আমরা আসি, যদি T1 ও T2 তাপমাত্রায়, T1টা হচ্ছে মনে করো একটা, মনে করো 30 ডিগ্রি তাপমাত্রা, T2টা মনে করো 40 ডিগ্রি তাপমাত্রা, এরকম আর কি। তাহলে T1 ও T2 তাপমাত্রায় কোন বিক্রিয়ার, একটা বিক্রিয়া হবে না ভিন্ন ভিন্ন বিক্রিয়া হবে বলো তো? একটি, হ্যাঁ, কোন একটি বিক্রিয়ার বেগ ধ্রুবক, বেগ ধ্রুবক কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন হয়। বেগ ধ্রুবক K1 ও K2 হলে, দেখো K2 হলে আমরা তাহলে ওই সমীকরণটা কি লিখতে পারি দেখো? তাহলে হলে 3 হতে, হ্যাঁ 3 হতে আমরা লিখতে পারি লগ K1 সমান মাইনাস সক্রিয়ণ শক্তি, কিন্তু যে কোনো তাপমাত্রায় হোক না কেন বিক্রিয়ার, একটা নির্দিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি সবসময় একই থাকে, আর এর মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তাহলে সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, আর এর মানের কোনো পরিবর্তন হয় না, এ এর কোনো পরিবর্তন হয় না।
এই তোমরা সবাই একটু নিজ নিজ দায়িত্বে মিউট করো, হ্যাঁ? তোমাদের এই বিমানের শব্দ, হেলিকপ্টারের শব্দ, থালা বাটির শব্দ, এগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে বিমান চালনা বন্ধ করো, হ্যাঁ? তো এখন দেখো, ভিন্ন ভিন্ন একটা বিক্রিয়ায় কিন্তু আমরা ওই বিক্রিয়াটা দুইটা ভিন্ন তাপমাত্রায় যদি ঘটাই, তাহলে প্রথম তাপমাত্রার জন্য যদি ওর বেগ ধ্রুবক k1, দ্বিতীয়টার জন্য যদি k2 হয়, তাহলে আমরা 3 নম্বরের সাহায্য নিয়ে, এই সমীকরণটা ছিল 3 নম্বর, এই 3 নম্বর সমীকরণটার সাহায্য নিয়ে আমরা কি লিখতে পারি? k1 এর জন্য আমরা log k1, সক্রিয়ণ শক্তির মান কিন্তু পরিবর্তন হয় না, একটা বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির মান সবসময় একই থাকে, আর আর এর মানটাও পরিবর্তন হয় না, এটা নির্দিষ্ট। তাহলে এটা হবে 2.303 আর ইন্টু 1/t1, যেহেতু t1 এর জন্য ধরছি তাহলে t1 প্লাস লগ এ, এটারও কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা 4 নাম্বার লিখতে পারি। আবার আমরা যদি বলি লগ k2, দ্বিতীয় তাপমাত্রার জন্য যদি লিখি, তাহলে মাইনাস ইএ 2.303 ইন্টু 1/t2, কিন্তু লগের কোনো পরিবর্তন হবে না, এটাকে 5 নাম্বার ধরলাম। এখন আমরা যদি 4 বিয়োগ 5 করি, 4 বিয়োগ 5, 4 থেকে 5 যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাই? হিসাবটা একটু মনে মনে আমরা করে যাই। তাহলে আমরা পাবো log k2 মাইনাস log k1 সমান, এইটা আর এটা কিন্তু উঠে যাবে, মাইনাস এই 5 বিয়োগ 4, 5 বিয়োগ 4, হ্যাঁ এটা 5 বিয়োগ, যে কোনো একটা বিয়োগ করলে হয়, একটু উল্টাপাল্টা করলে হয়ে যায়। তাহলে 5 বিয়োগ 4 যদি করি, তাহলে k2 মাইনাস k1, এইখানে হচ্ছে ইএ আর 2.303 আর, এটা কিন্তু কমন যাবে। আচ্ছা আমি এটা একবার লিখি, এইটা লিখে 1/t2, এইখানে দেখো এটা তো মাইনাস আছেই আগে থেকে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হবে। তাহলে এটা হবে ইএ ভাগ 2.303 আর ইন্টু 1/t1। ওই যে লগ এ আর লগ এ, এই দুইটা কিন্তু উঠে চলে যাবে। এরপর আমাদের যে কাজটা হলো, আমরা এবার লিখতে পারি, বা এইটা দেখো তো, এটা কিন্তু লগ বিয়োগ চিহ্ন থাকলে আমরা এইভাবে লিখতে পারি কি, লগ k2/k1 লিখতে পারি, এরকম একটা লেখা যায়, হ্যাঁ এরকম লেখা যায়। তো এবার আমরা এই প্লাসটাকে আগে লিখবো, মাইনাসটাকে পরে লিখবো, কিন্তু এই জিনিসটা আমাদের কমন যায়, এই অংশটা কমন যায়, তাহলে আমরা মাইনাসটা, এই অংশটাকে পরে লিখবো, এটা আগে লিখবো। যদি আমি এটা ইয়ে লিখি 2.303 আর কমন নিলাম, 1/t1 মাইনাস 1/t2 থাকবে কিনা? এইটাকে আগে লিখলাম, এইটাকে প্লাসটাকে আগে ধরলাম আর মাইনাসটাকে পরে ধরলাম, বুঝছো তো নাকি? হ্যাঁ এইটাকে এইটাকে আমি এখন উপরে নিয়ে আসতেছি, এটাকে যদি আমি উপরের দিকে দেখাই, তাহলে দেখো, অতএব আমরা ফাইনালি আসতেছি, আমাদের কষ্ট দূর হবে এটা সমীকরণটা বের করতে পারলে, সমান এইখানে লিখবো ইএ ভাগ 2.303 আর এইখানে যেটা হচ্ছে t1 t2, এটা কিছুই না তেমন, t2 বিয়োগ t1, এই হলো 5 নাম্বার, হবে না 4 নাম্বার, এটা 6 নাম্বার, এই সমীকরণটা হলো 6 নাম্বার। এই সমীকরণটা মনে রাখতে হবে, বের করতে পারো আর না পারো, তবে এই সমীকরণটাকে মুখস্থ রাখতে হবে তোমাদের, কারণ গাণিতিক সমস্যা এটা দিয়ে। আর্হেনিয়াস সমীকরণ 3 নাম্বার সমীকরণ, 6 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার বা 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বারটা, 2, 3, 6, এই তিনটা সমীকরণ অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং কিভাবে আসলো এটা বের করা মনে রাখতে হবে। এগুলো মেশাচ্ছে কে? মেশাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এইবার আমাদের কিন্তু ওই যে প্রমাণ করার সময় এসে গেছে, হ্যাঁ। এখন আমরা প্রমাণ করব 10 ডিগ্রি তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার বেগ দ্বিগুণ বা 3 গুণ হয়, এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব। আচ্ছা এটা মনে করে নেই, এটা তোমাদের সঞ্জিতের বইয়ের সাহায্য নেওয়া হয়েছে, হিসাবগুলো ওখান থেকে তুলছি।
হ্যাঁ, মনে করি যে একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটার 27 ডিগ্রি সেন্টিগ্রেডে, মনে করি কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি ইএ সমান হচ্ছে, এটা হচ্ছে 55 কিলোজুল পার মোল। হ্যাঁ, এটা হচ্ছে 55 কিলোজুল পার মোল। এটা কোন একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, এটা দেয়া আছে। বা এটা আমরা লিখতে পারি 55,000 জুল পার মোল লিখতে পারি। হ্যাঁ, তাহলে কোন বিক্রিয়ার ই এর মান এত, ঠিক আছে। এবং বিক্রিয়াটা 27 ডিগ্রি সেন্টিগ্রেডে K1 এর মান, 27 ডিগ্রি সেন্টিগ্রেড এ বেগ ধ্রুবক K1, আর 37 ডিগ্রি সেন্টিগ্রেডে বেগ ধ্রুবক K2 হলে, দেখো একটু, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় K1 আর 37 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি K2 হয়, লিখছো হলে, হলে হ্যাঁ, দেখাও যে, দেখাও যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে, তাপমাত্রা বৃদ্ধিতে বেগ দ্বিগুণ হয়। হ্যাঁ, বেগ দ্বিগুণ হয়, এইটা আমাদের প্রমাণ করতে হবে। যাই হোক, এটা প্রশ্নের আকারে থাক আর যেভাবে থাক না কেন, তোমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে যে কোনো একটা যদি উদ্দীপক থাকে বা কোনো এরকম প্রশ্ন থাকে, হয়তো সক্রিয়ণ শক্তির মান দেয়া আছে 27 ডিগ্রি তাপমাত্রায় বা অমুক অমুক দেয়া আছে, তাহলে আমরা এটা বের করতে পারবো। এটা মেশাচ্ছি, তাহলে মেশাবো। এই প্রশ্নটায় তো জায়গা নাই আমার। এটা 55 কিলোজুল পার মোল, কিলোজুলটাকে 1000 দিয়ে গুণ করে জুল পার মোল করছি। হ্যাঁ, কিলোজুল পার মোলটাকে জুল পার মোল করা হয়েছে, লিখছো? এবার আমি এইটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখন তোমরা এটা প্রমাণ করার জন্য, এই যে প্রমাণ আমাদের শুরু হলো। হ্যাঁ, প্রণাম না, হ্যাঁ প্রমাণ শুরু। আমরা জানি এই শুরুটা হলো, আমরা জানি, জানি লিখে এই বিক্রিয়াটা লেখো, এই সমীকরণটা আমরা জানি। এটা আরএনএস এর সমীকরণ হচ্ছে পাই ইত্যাদি ইত্যাদি লিখে এখানে লিখতে হবে। এখানে আমাদের ই এর মানটা দেয়া ছিল 55,000 জুল পার কেলভিন, এরকম ছিল। জুল, এই 55,000 জুল পার মোল, কেলভিন না, জুল পার মোল, এটা ছিল। T1 তাপমাত্রাটা ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 300 কেলভিন। T2 তাপমাত্রাটা ছিল 37 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে কত হবে, 37 মানে 310 কেলভিন। আচ্ছা, এবার আমাদের K1 K2 এগুলো বেগ ধ্রুবক। হ্যাঁ, বেগ ধ্রুবক গুলো আমরা ধরে নিলাম K1 ও K2 হলে। হ্যাঁ, আর এর মানটা আমাদের মুখস্থ 8.314 জুল/কেলভিন/মোল। আচ্ছা, এখন তোমরা একটু চিন্তা করো যে এটা তো কিলোজুল রাখলেই হতো, কিন্তু আমি জুল করলাম কেন, তাই না? এই যে আর এর মান জুলে, এইটার সাথে মেলানোর জন্য এটাকে কিলোজুল থেকে আমরা জুল করে নিলাম। এইবার এই মানগুলো যদি আমি এখানে বসাই দেই, তাহলে দেখো লক, আমরা এই K2 আর K1 যা আছে তাই লিখে দিলাম। ই এর মানটা তো আমরা লিখবো 55,000, 2.303, আর এর মান 8.314। এই পাশে আমাদের যে কাজটা হচ্ছে 310 বিয়োগ নিচে হচ্ছে 300 গুণ 310। এগুলো একটু ক্যালকুলেটর থাকলে আমাকে শটাশট হিসাব করে দাও।
এরকম একটা মান আমি বইয়ের সাহায্য নিয়ে তোমাদেরকে বলতেছি। এই মানটা পাওয়া গেছে মোটামুটি। এখন মিলবে কিনা জানি না। আচ্ছা, তো এই মানটা 887। আচ্ছা, এখন আমরা এটা এইভাবে লিখতে পারি কি, k2/k1 সমান, এই যে লগটাকে তুলে দিলে আমরা কি করব, ওই পাশে উভয় পাশে যদি এন্টি লন দিয়ে গুণ করি, তাহলে এই পাশে লগ ইনভার্স লিখতে পারি কিনা? লেখা যায়? এই পাশেও লগ ইনভার্স দিয়ে গুণ করছি, এই পাশেও লগ ইনভার্স দিয়ে গুণ করছি। লগ আর লগ ইনভার্স তো কাটা গেলে কিছু থাকে না, 1 হয়। তাহলে এটা উঠে গেছে। উভয় পাশে লগ ইনভার্স দিয়ে গুণ করা বা এন্টি লগ দিয়ে গুণ করা। এই পাশে লগ ইনভার্সটা রয়ে গেছে, এই পাশে লগটা উঠে গেছে। এবার তোমাদের ক্যালকুলেটর যাদের আছে তারা একটু ওই যে 10⁻x আছে না, ওইখানে মানটা এটা বসাই দিয়ে হিসাব বের করো। আচ্ছা, 2.00 সামথিং। আচ্ছা, 03। এটা প্রায় 2 আর কি। হ্যাঁ, এই যে এরকম সাপের মতো চিহ্ন দিয়ে, এটা প্রায় 2। হ্যাঁ, প্রায় 2 আর কি, এটা চিহ্ন নাম হচ্ছে প্রায়। তাহলে আমরা এটা 2 লিখলাম। তো অতএব আমরা কি লিখতে পারি, k2 সমান 2 ইন্টু k1 লিখতে পারি কিনা? হুম। এখন দেখো তো, যে তাপমাত্রা আমরা 10 ডিগ্রি যখন বাড়ালাম, তখন k2 এর মান মানে বেগ ধ্রুবকের মান দ্বিগুণ মানে বেগ দ্বিগুণ। এইখানে তোমরা লেখো তাপমাত্রা 10 ডিগ্রি, অতএব 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধিতে বেগ দ্বিগুণ হয়, বেগ দ্বিগুণ হয়। এই হলো আমাদের কাজ। 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বেগ দ্বিগুণ হলো। তো বুঝতে পারছো তো? তাহলে আমরা কি পেলাম পরিশেষে, k2 সমান 2 ইন্টু k1। এটা তো গুণের মতো না দেখা যায়, এটাও একটা k মনে হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে কোন একটা বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি করলে বেগ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। প্রমাণিত। লেখা শেষ? হুম। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ। আর হ্যাঁ, পরীক্ষায় এই টাইপের গাণিতিক সমস্যা আসে। তো এটা তোমরা একটু হিসাব কিতাব করো। আর একটা আমি এখানে তোমাদের তুলে দিতেছি, ছবিটা একটু দেখে নিও। একটা নটরডেম কলেজের একটা প্রশ্ন আসছিল, সেটা দিচ্ছি, তোমরা এটা এখান থেকে দেখে নিও।